আজ আমার প্রথম বক্তা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নমস্কার, শুভ সন্ধ্যা। যারা আজকে আলোচনায় আছেন সবাইকে নমস্কার, আর যারা সামনে আছেন আমার দর্শক হিসেবে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার। যেটা নিয়ে আজকের এই টক শো ডাকা হয়েছে, অর্থাৎ আপনারা সবাই জানেন গোটা দেশ জুড়ে এখন সঞ্চালক সুমনও উল্লেখ করেছেন যে নিট ইউজি পরীক্ষা, অর্থাৎ চিকিৎসক হওয়ার, ডাক্তার হওয়া সর্বভারতীয় পরীক্ষা, যেটা আমরা সবাই জানি এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি নেয়। 2024 ইউজি পরীক্ষার এই নিট পরীক্ষা, যেটা 2017 অবধি ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী 47 সাল থেকে, স্বাধীনতার পর থেকে আমাদের রাজ্যের হাতে ছিল, সেটা সমস্ত ফেডারেল স্ট্রাকচার, সংঘীয় ধাঁচা, তাকে বুড়ো আঙুল দেখিয়ে 2017 সাল থেকে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার সেটা নিজের হাতে নিয়ে নেয় এবং তার ফলাফল বেশ কিছুদিন যাবতই অভিযোগ আসছিল। কিন্তু এবার 2024 সালে যেটা ঘটলো সেটা একটা অচিন্তনীয় এবং অভূতপূর্ব ঘটনা। প্রথম থেকেই দেখা যাক যে পরীক্ষার বেরোনোর রেজাল্টের ডেট ছিল, পরীক্ষার রেজাল্ট বেরোনোর দিনটা ছিল এবছর 14ই জুন। সেটা কাউকে না জানিয়ে হঠাৎ করে 10 দিন আগে 4ই জুন, আপনাদের ডেটটা একটু খেয়াল করতে বলবো এই কারণে, গোটা ভারতবর্ষ এবং গণমাধ্যম সেদিন ব্যস্ত হয়ে আছে দেশের লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে। সেই সময় তারা রেজাল্ট বের করে দিলেন, যখন সমস্ত মিডিয়া, সমস্ত রাজনৈতিক দল সেই রেজাল্ট নিয়ে ব্যস্ত। তাহলে এটা করা হলো 10 দিন আগে সবাইকে লুকিয়ে কেন? এটা কি যখন হারের রেজাল্ট আসতে শুরু করলো সেইটা ভয় পেয়ে গিয়ে করা হলো? এটা এই তড়িঘড়ি করে এই 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 মিডিয়া এবং রাজনৈতিক দলকে লুকিয়ে এই সিদ্ধান্ত কে নিল? ঠিক কটার সময় কে এই সিদ্ধান্ত নিল? এর উত্তর আমরা জানি না। আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন ফাঁসের কথা সুমন বলেছেন, এর সঙ্গে জড়িয়ে আছে নির্বিচারে গ্রেস নম্বর, অতিরিক্ত নম্বর, এবং যখন এটা প্রশ্ন ফাঁসটা যখন বেরিয়ে এলো লোকের সামনে এবং দেখা গেল যে কিছু ছাত্র তারা ভুল প্রশ্ন হাতে পেয়েছে, তাদের জন্যে সংখ্যাটাও বলছি, গত রোববারই পরীক্ষাটা হয়েছে 1563 জন। 1563 জনের জন্যে এই 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 এনটিএ, এই নিট যারা এই পরীক্ষা নেন, তারা সুপ্রিম কোর্টের দেওয়া একটা রায় অনুযায়ী এরা একটা গ্রেস নম্বরে একটা তালিকা ঠিক করলেন যে এই এত 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 গ্রেস দেওয়া যাবে। কিন্তু মজার কথা হচ্ছে যে যে পরীক্ষাটা, সেটা সুপ্রিম কোর্ট বলে দেননি, এবং সুপ্রিম কোর্ট সেটা সম্পূর্ণ একটা অন্য পরীক্ষায় কিভাবে গ্রেস দিতে হবে অন্য একটা মামলায় সেটা জানিয়েছিলেন। সেটা হচ্ছে 2018 সালের ক্ল্যাট পরীক্ষা, অর্থাৎ সর্বভারতীয় এর পরীক্ষা। সেইটাকে হঠাৎ এখানে ইম্পোজ করা হলো। দেখা গেল যে এই 1563 জনকে সুযোগ দিতে গিয়ে প্রায় 24 লক্ষ পরীক্ষার্থী, সব দেশের, সব রাজ্যের, এদের সুযোগ দেওয়া হলো না। গণমাধ্যমে পড়ে জানতে পারছি যে গ্রেস নম্বর কারুর কারুর ক্ষেত্রে দেওয়া হয়েছে 150, কারুর ক্ষেত্রে দেওয়া হয়েছে 200। তাহলে সংখ্যাটা 1563 কিনা? একটা উদাহরণ দেওয়া যেতে পারে, গত রোববার যে পরীক্ষাটা হয়েছে হরিয়ানায়, মাত্র 2 জনকে একটা কেন্দ্রে বলা হচ্ছে যে এদের সময় নষ্ট হয়েছে। মানে এটা কি বিশ্বাসযোগ্য যে মাত্র একটা কেন্দ্রে মাত্র 2 জন ছেলের দেরি, মানে প্রশ্নপত্রের জন্য সময় নষ্ট হয়েছে আর বাকিদের হয়নি? বাংলাতেও বিভিন্ন জায়গায় আমাদের কাছে খবর আছে, নির্দিষ্ট খবর আছে, যে দেরি করে প্রশ্ন আসে, ভুল প্রশ্ন আসে। বাংলার এতজন ছেলে মেয়ে তাদের বঞ্চিত করা হলো, মেধাকে বঞ্চিত করা হলো। এবং একটা নম্বর কিভাবে দেওয়া হয়েছে এটা অনেকে জানেন। আমি আবার বলি যে 720তেই পরীক্ষা হয়, 720 পেয়েছে এবছর যারা ফার্স্ট হয়েছেন, সেই সংখ্যাটা হচ্ছে 67 জন। আমরা দেখব 2019, 20, 21, 22 এই সালগুলোয় প্রথম হচ্ছে একজন, সর্বোচ্চ নম্বর পাচ্ছেন হয় একজন বা দুজন বা তিনজন ম্যাক্সিমাম,
একসঙ্গে প্রথম হচ্ছে 67 জন, এটা অভূতপূর্ব। যখন সুপ্রিম কোর্ট এই পদ্ধতি বাতিল করে দিয়ে আবার ছাত্রছাত্রীদের নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলে, তখন তো আমি বললাম যে মাত্র ওই 1563 জন ছাত্রের জন্যে এই পরীক্ষা ব্যবস্থা করা হয়। দেখা যাচ্ছে যে 710 পাওয়া ছাত্র সংখ্যা, প্রথম দিন আমি বললাম 67, 720, 710 পাওয়া ছাত্র সংখ্যা প্রায় 50। এবার যে সাধারণত এটা হয়, এবার দেখা যাচ্ছে সেটা এবছরে 300-র বেশি। 650 পাওয়া ছাত্র 7000-এর জায়গায় এবছর হয়েছে 27000, অর্থাৎ 27000 জন ছাত্র 650 নম্বর পেয়েছে। 650 পেলে দেশে সেরা মেডিকেল কলেজে এরা চান্স অনায়াসে আশা করতে পারেন। এবছর সেটা দুরাশা। গত বছর পর্যন্ত 590 পেলে র্যাঙ্ক হতো 35,000-এর নিচে, যে কোনো একটা সরকারি মেডিকেল কলেজে এই ছাত্ররা ভর্তি হয়ে যেতে পারতেন। এবার 590-এ যে র্যাঙ্ক, তার সংখ্যা হচ্ছে 95,000। বুঝতেই পাচ্ছেন গোটা দেশের মেধাকে নিয়ে যেভাবে ছিনিমিনি করা হয়, ছিনিমিনি করা হয়েছে, সেটা মানে ভাবা যায় না। এবারে প্রশ্নগুলো কিন্তু এবারে এমনটা ভাববেন না যে এই নম্বর দেখে প্রশ্ন সোজা হয়েছে। একমাত্র 2020 সালে একটা প্রশ্ন সহজ আসার কথা উঠেছিল, অভিযোগ উঠেছিল, ছাত্রছাত্রী বা শিক্ষক বা যারা এখানে অনেক অভিজ্ঞ চিকিৎসকও আছেন, তারা প্রশ্ন দেখলে বুঝতে পারবেন এবছর কিন্তু প্রশ্ন মোটেও সোজা হয়নি। তাহলে এইভাবে যেভাবে এটা ঘটল, এটা যখন ঘটছে এরই মধ্যে পরপর আরও কয়েকটা ঘটনা ঘটে। কিন্তু যে ছাত্র বা ছাত্রী 600 পরিশ্রম করে 600 বা 650 পেল, তাদের প্রতি এইভাবে ঘোর অন্যায় করা হলো। আর তাদের অভিভাবকদের তাদের একটা গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হলো। এইটা করতে করতে এবার পরপর প্রশ্ন ফাঁসের ঘটনা এবার বেরোতে শুরু করলো। এনটিএ কিন্তু প্রথম থেকেই দাবি করছিল যে না, একদম প্রশ্ন ফাঁস হয়নি। অথচ পরীক্ষার দিনেই পাটনায় প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটল, গোধরায় প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটল। ফলে এই বিহারের একটা জায়গায় পরীক্ষার আগের দিন রাত্রে দেখা গেল বেশ কিছু পরীক্ষার্থী জড়ো করে তাদের হাতে প্রশ্নপত্র দেওয়া হয়েছে, তাদের উত্তর মুখস্থ করানো হয়েছে। 20 থেকে 40 লক্ষ টাকার বিনিময়ে এই প্রশ্ন ফাঁস করা হয়েছিল। এই ধরনের অভিযোগ আরও আস্তে আস্তে শুরু করেছে এবং 1000 কিলোমিটার দূরে পরীক্ষার্থীদের পাঠানো হচ্ছে। অর্থাৎ যিনি পশ্চিমবঙ্গে থাকেন তাকে হয়তো পাঠিয়ে দেওয়া হচ্ছে হায়দ্রাবাদের কোনো জায়গায়, হায়দ্রাবাদে যিনি পরীক্ষা দেবেন বলে ভাবছেন তাকে পাঠিয়ে দিচ্ছে হয়তো জলপাইগুড়ি। এইভাবে পুরো ব্যাপারটাকে জিওপার্টাইজ করে, পুরো ব্যাপারটাকে ধ্বংস করে এবং নিট পরীক্ষায় প্রতারণার অভিযোগে ওই গোধরা, আপনারা গোধরার নাম এতদিন আমরা জানতাম গুজরাট দাঙ্গার সূত্রে, বারবার গোধরা নামটা আমরা শুনেছি। এবার এই গোধরা নামটা উঠে আসছে প্রশ্ন ফাঁসের অন্যতম জায়গা হিসেবে, যেখানে একজন কোচিং সেন্টার থেকে 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এরপর কি কি প্রশ্ন ফাঁস হতে শুরু করে? নিট ইউজি কেলেঙ্কারি পর কলেজ শিক্ষক হওয়ার ইউজিসি নেট ফাঁস হলো এবং তারপর তারা সেটা বাতিল করলেন। ডাক্তারি পোস্ট গ্রাজুয়েশন, নিট পিজি, গবেষক হওয়ার জন্য সিএসআইআর বা নেট, এবং এগুলো সব এনটিআই এরপর একে একে যারা সর্বভারতীয় পরীক্ষা নেন তারা বললেন প্রশ্ন ফাঁস হয়েছে, প্রশ্ন ফাঁস হয়েছে, প্রশ্ন ফাঁস হয়ে যাবে, এই আশঙ্কায় বাতিল করা হলো। এবং কি স্টেপ নেওয়া হলো? স্টেপ নেওয়া হলো ডিজিকে সরিয়ে দেওয়া হলো। এখন ডিজি একজন সরকারি লোক, আমলাতান্ত্রিক লোক, তাকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু আমরা এতদিন ধরে রাজ্যের ক্ষেত্রে বারবার মাথা 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 এগুলো শুনে এসছি, কিন্তু কেন্দ্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে কয়েকটা মুখিয়া, কয়েকটা প্রধান, তাদের অ্যারেস্ট করে সিবিআই দায় এড়াচ্ছে। যিনি ওই চেয়ারম্যান ওখানে বসে আছেন, যিনি এতগুলো প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত এবং যিনি পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপির একজন রাজনৈতিক পদাধিকারী লোক এবং নির্দিষ্ট সংঘের মদতপুষ্ট পাওয়া লোক, এতগুলো ঘটনা ঘটলো, এতগুলো প্রশ্ন ফাঁস হলো, গোটা ভারতবর্ষ উত্তাল, ওই চেয়ারম্যানকে এখনো সরানো হলো না। ফলত কি শিক্ষামন্ত্রী, কি প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও, মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গোটা দেশের যে পরীক্ষার্থী যখন রাস্তায় নেমে এসছে, ছাত্র আন্দোলন উত্তাল হয়ে উঠছে, পরীক্ষার্থীদের মানে প্রতিটি আন্দোলন দিল্লি থেকে কলকাতা,
হায়দ্রাবাদ থেকে রাঁচি, যেখানে ছাত্রদের আন্দোলন ছড়িয়ে পড়ছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটি কথাও তিনি বলছেন না। আমি এটাকে বলবো, যে চেয়ারম্যান এখানে বসে আছেন, এই যেভাবে শিক্ষাকে কুক্ষিগত করার চেষ্টা করা হচ্ছে, যেভাবে শিক্ষা যুগ্ম তালিকায় থাকা সত্ত্বেও, কনকারেন্ট লিস্টে থাকা সত্ত্বেও যেভাবে কেন্দ্র নিজের হাতে নিয়ে আসছে, গৈরিকীকরণের চেষ্টা করছে এবং ব্যর্থ হচ্ছে, সেটা আমি বলবো আমাদের বিভিন্ন রাজ্যে যেভাবে এই আচার্য অর্থাৎ গভর্নরকে পাঠিয়ে যেভাবে শিক্ষা এবং তার স্যাফরনাইজেশন ঘটানো হচ্ছে, গৈরিকীকরণ ঘটানো হচ্ছে, ওই যে চেয়ারম্যান এখনো বসে আছেন, ওই চেয়ারম্যান বসে থেকে যেভাবে গোটা সিস্টেমটাকে নিজের হাতে তিনি নিয়ে আসতে চাইছিলেন, ওই চেয়ারম্যানকে আমার বক্তব্য হচ্ছে সিবিআই কয়েকটা মুখিয়া, কয়েকটা প্রধান এদের না ধরে ওই চেয়ারম্যানকে কাস্টডিতে নিক, তাহলে মাথা বেরোবে। এবং নিশ্চয়ই এরপর আমার বন্ধু এসে রাজ্যের কথা বলবেন, তিনি রাজনৈতিক লোক, তিনি বলতেই পারেন। আমি খালি তার জন্য বলবো যে আপনি বলুন আপনার কাব্যের ভাষায়, আপনি শ্রমিক বলবেন সুললিত ভাষায়। আমি খালি একটা কথা বলতে চাই, উনি যখনই কোনো গণ্ডগোল হয় উনি কাব্যের ভাষায় কথা বলেন। আমি খালি ওনাদের জন্য বলবো, আজকে গোটা ভারতবর্ষের যে সিচুয়েশন, আমি 70 দশকের কবি তুষার রায়ের একটা কবিতা দিয়ে শুরু করব। বন্ধু, বিপ্লব যবে শুরু হয়েছিল তুমি ছিলে পুরো ভাগে, দরপাকরের মাহেন্দ্র ক্ষণে তুমিই ভেগেছ আগে, নেতার সঙ্গে ঘুরেছ পাহাড়ে, বসেছ নিত্য নব দাঁড়ে দাঁড়ে, তুমি কাকার সঙ্গে কাকাতুয়া, তুমি শুয়োরের সাথে দাঁতাল, 8:30টার খালাসি টোলায় মাতালের পাশে মাতাল। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ ব্রাত্য। ব্রাত্য শুরু করলো যেখান থেকে, যে এই প্রশ্ন আমাদের সবার, যে যদি কেন্দ্রের হাতে না থেকে রাজ্যের হাতেই নিট পরীক্ষার দায়িত্ব থাকতো, তাহলে কি নিখুঁত এবং কোনো রকম অভিযোগহীন পরীক্ষা নেওয়া হতো? এসএসসি এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সাম্প্রতিকতম অভিজ্ঞতা অবশ্য সে কথা বলছে না। কিন্তু ব্রাত্যর সঙ্গে এক জায়গায় আমি একমত, যে নির্বাচনের ফলাফল যেদিন ঘোষিত হচ্ছে সেই দিন এই পরীক্ষার ফলাফল বের করা, এবং ওই 1563 জন, তার ভেতরে যখন সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এক্সামিনেশন বা আবার পরীক্ষা দেওয়ার সুযোগ সুপ্রিম কোর্ট করে দিল, তার মধ্যে 48% পরীক্ষার্থী আর এলেনই না। তাহলে এইখানে নিঃসন্দেহে একটা সন্দেহ অবশ্যই মনে দানা বাঁধে। কিন্তু আমি ব্রাত্যকে প্রথমেই সম্পূর্ণ অন্য একটা কারণে অভিনন্দন জানাবো, যে কলেজে ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতার জন্য যে কেন্দ্রীয় অনলাইন ব্যবস্থা ব্রাত্য চালু করেছে, 1 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী ইতিমধ্যেই তার মাধ্যমে কোনো অসাধু চক্রের শিকার না হয়ে কলেজে ভর্তির আবেদন করতে পেরেছে। কিন্তু দুষ্টু লোকেরা বলে, আজ থেকে 10 বছর আগে এই স্বচ্ছ ব্যবস্থাটা আনতে গিয়েই নাকি তৎকালীন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তৎকালীন এক ছাত্রনেতা এবং তার মদতদাতা এক হেভিওয়েট নেতার কোপে পড়েন এবং রাতারাতি তার দফতর বদলে যায়। নতুন শিক্ষামন্ত্রী হন শ্রী পার্থ চট্টোপাধ্যায়। বাকিটা ইতিহাস। আর ইতিহাসই বলছে যে আজ জাতীয় স্কেলে বিরাট চেহারায় শিক্ষা দুর্নীতির যে সমস্ত মণিমুক্ত আমাদের সামনে আসছে, সে সাদা খাতাই বলুন আর শূন্য ওএমআর শিটই বলুন, পশ্চিমবঙ্গ এক্ষেত্রেও পথ দেখিয়েছে। আজ তদন্ত করতে গিয়ে বিহারে যেমন সিবিআই মার খাচ্ছে, শেখ শাহজাহানের বাড়িতে তেমনই এ রাজ্যে ইডিকে মার খেতে হয়েছে। বিহারে এই সিবিআই নিগ্রহের ঘটনায় অন্তত তড়িঘড়ি 4 জনকে গ্রেফতার করা হয়েছে। বাংলায় কিন্তু পুলিশ কলকাতা হাইকোর্টের গুতোর অপেক্ষা করছিল। আর ব্রাত্য নিশ্চিতভাবে জানে যে দেশজোড়াই মারাত্মক শিক্ষা দুর্নীতির চক্রকে সামনে নিয়ে এসেছে এনডিএ শাসিত বিহারের পুলিশ আর বিজেপি শাসিত গুজরাতের পুলিশই। নিটের পর নেটের প্রশ্ন ফাঁসেও সামনে আনে স্বরাষ্ট্র মন্ত্রকের একটা উইং, এবং তদন্তভারও সিবিআইয়ের হাতে তুলে দেয়া হয় কোনো কোর্টের নির্দেশ ছাড়াই। আমাদের রাজ্যের শিক্ষা দুর্নীতি এবং ওই 50 কোটি নগদ আর 11 কিলো সোনা সামনে এনেছিল কিন্তু কেন্দ্রীয় এজেন্সি, রাজ্য পুলিশ বা সিআইডি নয়। তবে হ্যাঁ, সত্যি দেশজোড়াই দুর্নীতির ব্যাপকতা জাতীয় স্তরে এর আগে কোনো দিন আমরা দেখিনি। এটা আমার মনে হয় যারা মঞ্চের ওপরে এবং সামনে আছেন বা টেলিভিশন সেটের সামনে আছেন, অন্য মিডিয়ামে দেখছেন, প্রত্যেকে একমত হবেন, কারণ এটা ফ্যাক্ট।